রমজান মাসে আজে বাজে ভিডিও না দেখে আমাদের এই ভিডিওটা দেখুন। 100 বছরের বেশি হয়েছে এই মসজিদের বয়স। দেখানোর চেষ্টা করব, শুধু কাঠ দিয়ে তৈরি। দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়িয়াতে, যেখানে একটি মসজিদ রয়েছে যেটা কাঠ দিয়ে তৈরি। ইন্ডিয়া থেকে কাঠ, আসাম থেকে কাঠ এনে তারা তৈরি করেছে। আমরা সেইখানে রয়েছি। আপনাদের একটু এই রমজান মাসে একটু দেখাতে চাই যে কত সুন্দর এই মসজিদটা। আমরা অনেক কষ্ট করে কিন্তু এখানে এসেছি, আমরা একটু দেখাতে চাই। এত সুন্দর কারুকার্য করে তারা বানিয়েছে। 100 বছর আগের সেই কাঠ, সেই কাঠের যে কত সুন্দর ডিজাইন করে তারা যে বানিয়েছে। যিনি বানিয়েছে তিনি কিন্তু মারা গিয়েছে। আমরা একটু ভিতরটা দেখাবো, তার আগে একটু সামনের যে কারুকার্যটা একটু দেখাতে চাই। কত সুন্দর ডিজাইন করে তারা এইটি বানিয়েছে। অনেক সুন্দর জানালা আছে, সব কিছু। আমরা একটু ভিতরে যেতে চাই, তাদের সাথে আমরা একটু কথা বলবো। কিন্তু দেখেন এই এত সুন্দর করে যে কাঠ দিয়ে বানিয়েছে, দেখেন কি সুন্দর। বা মসজিদটিতে প্রায় এখানে 50-60 জনের মতো নামাজ আদায় করতে পারে। দেখেন কি অবস্থা, কত সুন্দর। এখনও সেই কাঠ, যে কাঠ এখনও সেই অক্ষত অবস্থায় রয়েছে। এখানে কিন্তু অনেক মানুষজন দেখতে আসে এবং এখানে এসে কিন্তু নামাজও পড়ে। আমরা এখানে মঠবাড়িয়াতে আসার পরে শুনলাম যে এখানে এরকম একটি মসজিদ রয়েছে। আমরা তারপরেই কিন্তু এখানে এসেছি। আসার পরে দেখলাম যে এত সুন্দর। এখানে অনেক মানুষজন কিন্তু এখানে দেখতে আসে শুধু এই মসজিদটাকে। আর রমজান মাসে অনেকেই অনেক কিছু দেখেন ভাই, ভালো কিছু দেখেন আপনারা। যদি আপনারা আসতে চান অবশ্যই পিরোজপুর এসে মঠবাড়িয়া উপজেলায় আসার পরে যদি বলেন যে মমিন মসজিদ, যিনি বানিয়েছে তার নাম হচ্ছে মমিন, তারই নামে কিন্তু এই মসজিদটি, এক নামই কিন্তু সবাই এই মসজিদটাকে চিনবে। দরজা কি সুন্দর করে তারা দরজা বানিয়েছে, কিন্তু সচরাচর দেখা যায় না। কারণ হচ্ছে আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু অনেক পুরাতন মসজিদ হচ্ছে এই মসজিদটি। এরকম কারুকার্য করে তারা যে বানিয়েছে, এই যে দরজার যে লকটাও কিন্তু সেই আমলের লক। আরবি লেখা আছে, একটু যদি দেখেন ওই আমলে কত সুন্দর করে লেখা হয়েছিল। মসজিদটি দেখলে খুবই ভালো লাগে। এখানে একজন মুসল্লি রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলবো। কাকা, জি, এই যে মসজিদটি বানিয়েছে তাকে কি আপনি দেখছেন? দেখছি, আমার দাদু হয়। দাদু কেমন লোক ছিল? সৌন্দর্য লোক ছিল। এটা মুসলিয়ানে একদম রোজা নামাজের মসজিদেই থাকতে এখানে বেশি মানুষ থাকতে না, প্রায়ই থাকতে। তা এখানে কিরকম লোক আসে? লোক আছে অন্তত 70-80 জন এই আকারে রমজানে ইফতারি করে এখানে। হয় আকারে 80 জনের লোক করছে, 75 জন 80 জন মানুষজন এখানে কেমন আসে দেখতে? অনেক মানুষ আছে দূর দূরান্ত দেশ দিয়া। আমরা আমরা আবার কোথায় আমরা আছি মসজিদ দেখতে অনেক ভালো লাগে না আপনাদের কাছে? খুব ভালো লাগে। এত সুন্দর কাঠ দিয়ে যে বানাইছে, হ্যাঁ, এটা নষ্ট হয় না? এই কাঠটা নষ্ট হইবে কেমন? বাজে কাঠ তো বানায় নাই, তাই পাকা কাঠ। এটা তো আসাম থেকে আনছে না কাঠ? ওরে আল্লাহ, এই দেশে আমরা হের পোলা থাকতে, এর বড় ছেলে কলিকাতায় চাকরি করতে, সেই সময় আনছে। সেই সময় আনছে হেরা লাইন গেট করে গেছে। ওই যে লোকটা যে বক্তা দিয়ে গেল না, তার বড় চাচা, হ্যাঁ, সুলতান মিয়া। এখন তিনি হ্যাঁ, ভারত প্রথম এই সময় এই যে কাঠগুলো আনছে, এই সময় কি অনেক টাকা খরচা করে আনছে নাকি? জাহাজে আনছে এইসব কাঠ? এই সময় পয়সার মূল্য আনলে তো, এই সময় পয়সার মূল্য আনলে, অনেক মূল্য আনলে। এখন তো 10,000 টাকা না পারবে, 10 টাকায় পাচ্ছে। দর্শক, শুনলাম এখানকার স্থানীয় মুসল্লি, তারই আত্মীয় স্বজন এই কাঠ দেখলে অবশ্যই, কারণ হচ্ছে এইসব কাঠ এখন আমাদের অঞ্চলে নেই বললেই চলে। কারণ হচ্ছে 15 বছর আগের যে কাঠ, সেই কাঠ দিয়ে এখনও দেখলে খুব কোনো একটু আছে না, পোকায় ধরছে, এরকম কোনো নাই। আমরা এখানকার যে এই যে মসজিদের যে বানিয়েছে তার নাতি আছে, তার সাথে আমরা একটু কথা বলবো এবং আপনাদের একটু দেখাতে চাই এই মসজিদটি। এখন বর্তমানে ছাপরা দেওয়া আছে, কারণ হচ্ছে ছোট মসজিদ তো খুব
সৌন্দর্য। কারণ হচ্ছে এখানে যদি আপনি আসেন আপনার মন ভালো হয়ে যাবে। আসাম থেকে এই কাঠ এনে এই যে মমিন তিনি এই কাঠ এনে কিন্তু এই মসজিদটি তৈরি করেছেন। দেখলে খুব, কারণ হচ্ছে এত বছর আগের কাঠ ধরে দেখতে, বা একটা মসজিদের দেয়াল মনে করেন কাঠের মসজিদ, সেটার দেয়াল ধরতে কেমন লাগে। আর এটা খুবই দেখতে, দেখেন কি অবস্থায়। আর এখানে আরেকটি জিনিস দেখলাম যে এখানে লোহার কোনো পেরেক নাই, শুধু কাঠ দিয়ে, দেখেন এই শুধু কাঠ দিয়ে কিন্তু এগুলাই করা। হ্যাঁ, লোহার সব কলে কলে কৌশলে বানানো এটা নাকি মারা। এই বাড়ির যে লোক রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং জানবো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপর আপনারা দেখবেন যে এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানবেন, যে আসবেন দেখবেন। এবং এই কাঠের মসজিদ কিন্তু দেখার সৌভাগ্য অনেকেরই হয় না, কারণ হচ্ছে এটা 100 বছরের উপরের বয়স হয়েছে। এটা বিভিন্ন বই পুস্তকে তারা কিন্তু উঠেছে, এবং উইকিপিডিয়ার মধ্যে আপনি যদি সার্চ করেন সেখানেও কিন্তু আপনি এই মসজিদটি পেয়ে যাবেন। আমি একটু আপনাদেরকে কথা শোনানোর চেষ্টা করব। এই এখন যে বর্তমান তার নাতি আছে, তার নাতির সাথে আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আর যে স্পটে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে ঐতিহাসিক মমিন মসজিদ। এটা হচ্ছে উদয়তারা বুড়িচর গ্রাম, ইউনিয়ন ধানিসাপা, উপজেলা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর। মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন আজ থেকে 113 বছর আগে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। উনি যে লোকগুলো কাজে লাগিয়েছিলেন মিস্ত্রিদের কাজে, তাদের আনা হয়েছিল পিরোজপুর জেলার স্বরূপকাঠি ইউনিয়নের দৈহারি ইউনিয়ন থেকে। তো সেখান থেকে উনি এই কাঠমিস্ত্রিদের এনে প্রায় 1913 সালে কাজটি শুরু করেন এবং শেষ করেন 1920 সালে। এর আগে উনি ইটের ভাটা করেছিলেন 2011 সালে। এই মসজিদ প্রাঙ্গণই এখানেই করেছিল 1911 সালের দিকে। তখন স্বপ্নাদিষ্ট হয়ে তিনি ইটগুলো লোককে বিলিয়ে দেন। উনি চিন্তা করেন যে আমি কাঠ দিয়ে সুন্দর একটি মসজিদ বানাবো। তো সেই মোতাবেক অবিভক্ত ভারতবর্ষের মায়ানমার, ত্রিপুরা, আসাম থেকে সে কাঠগুলো আনে এবং ওই 22 জন মিস্ত্রি নিরলস 13 সালে শুরু করে এবং 20 সালে শেষ করেন। একটা মজার ব্যাপার হচ্ছে 13 সালেই কিন্তু আমাদের জাতীয় জাদুঘরের উদ্বোধন হয় 1913 সালে। ঠিক একই টাইমে এটা উদ্বোধন হয়। যখন এর 100 পালন করা হয় তখন জাদুঘরের 100 পালন করা হয়। ঠিক সেই সুবাদে মমিন মসজিদের অলঙ্করণ একটা সাইট জাদুঘরের একটা ভলিউমে ওই 2013 সালে প্রকাশিত হয়েছে। আপনারা জানতে চেয়েছেন যে মমিন মসজিদের বর্তমান অবস্থা কী। মসজিদের বর্তমান অবস্থা হচ্ছে 2003 সালের 17 এপ্রিল এটা প্রিজার্ভ মনুমেন্ট হিসাবে ঘোষণা হয় এবং এরপর 2008 সালে একবার সংস্কার হয়, 2021 সালে একবার সংস্কার হয়, কিন্তু সুরক্ষা হয় নাই। আমরা সুরক্ষার জন্য যেটা চাইতেছি, আপনাদের মতো মিডিয়ারা যারা আমাদের মসজিদকে মানুষের সামনে, সকলের সামনে তুলে ধরতে চান এবং এটার জন্য কাজ করতে চান, তো তাদের কাছে আমি এটা বলতে চাই যে আমাদের এই মমিন মসজিদ হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের সৌন্দর্যপ্রিয় মসজিদ, যেটা লোহা ছাড়া, এটা প্রেক দিয়ে কাঠ দিয়ে জোড়া লাগানো হয়েছে। কারণ লোহা দীর্ঘদিন থাকলে লোহার চারিপাশ মরিচা ধরে, এই জন্যই ফার্নিচারের ক্ষেত্রেও লোহা কখনো বা প্রেক কখনো মারা হয় না। তো সেই কাজটাই করা হয়েছে আজ থেকে 113 বছর আগে। তো এখন এটাকে কেন্দ্র করে প্রতিদিন বহু পর্যটক, বহু দর্শনার্থীরা এখানে আসে, বহু ইতিহাস গবেষকরা আসে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফ্রান্স থেকে একবার একটা টিম আসছিল, এটা নিয়ে গবেষণা করে এবং প্রতিনিয়ত এটার কি করা যায় এটা প্রকাশ করার চেষ্টা করে। এছাড়াও ইউনেস্কো একবার এটাকে মানে মক্স আর্কিটেকচার ইন বাংলাদেশ এই বইতে বাংলাদেশের স্থাপত্যকলায় 30টি মসজিদের একটি মসজিদের হচ্ছে এই মমিন মসজিদ। তো এছাড়া অনেক বইতে এখন পর্যন্ত দেশ বিদেশি বহু বইতে বিভিন্ন ভাষায় মমিন মসজিদ প্রকাশিত হয়েছে। আচ্ছা, এইটা কি কাঠ দিয়ে বানানো হয়েছে? এটা শাল, সেগুন আর লোহা কাঠ দিয়ে তৈরি এবং সেটা মায়ানমার, ত্রিপুরা, আসাম থেকে আনা হয়েছিল। আসাম থেকে এই কাঠটা আনা হয়েছিল। যে বানিয়েছে সে আপনার কি হয়? আমার যে বানিয়েছে সে আমার ডাইরেক্ট দাদা, মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন। আচ্ছা, কত সালে মারা গেছে তিনি? উনি 1958 সালের 7ই অক্টোবর রমজান মাসের শেষ শুক্রবার সকাল 8টায় উনি মৃত্যুবরণ করেন। আমরাও তো এখন রমজান মাসে আসছি। হ্যাঁ, জি। আচ্ছা, এখানে কি প্রতিদিন কি নামাজ হয়? হ্যাঁ, এটা প্রতিনিয়তই প্রতি ওক্তের নামাজ হয়। এছাড়াও সন্ধ্যার পরে বিভিন্ন তরিকার লোকজনের এখানে সমাগম ঘটে এবং ইসলামী
কালচারের ভিতর সবসময়ের জন্যই মুখরিত থাকে এই জায়গাটা। আরও একটা ঐতিহাসিক স্পট বটেও, এখানে বিভিন্ন দিক থেকে লোক বিভিন্ন নিয়তে এখানে নামাজ পড়ার নিয়তেও আসে এবং বিভিন্নভাবে এখানে সঙ্গ দেয় ইসলামের কথা বলে। এখানে কি জুমার নামাজ হয়? এখানে হ্যাঁ অবশ্যই জুমার নামাজ হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই আপনাদের কোনো আছে কিনা যে এইটা আরো ভালো ডেকোরেশন করা? সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই, সেদিকে আমি যাচ্ছি যে এটা এখন আমাদের কি প্রয়োজন। সে প্রয়োজন হচ্ছে যেহেতু অনেক দর্শনার্থী আসে এবং জাতীয় জাদুঘরে এর একটা ছবি আছে এবং বাংলাদেশের উল্লেখযোগ্য জাদুঘরে মমিন মসজিদ এবং মমিনুদ্দিন আকনের ছবি অবশ্যই মানে করা হচ্ছে, মানুষের জন্য প্লেস করা হয়েছে এবং মানুষ সেটা দেখে এবং সেটা দেখেই আসে। এখন দরকার হচ্ছে মমিন মসজিদেরকে যদি আরও আগত এবং অনাগত প্রজন্মের মাঝে তুলে রাখতে হয় বা ধরতে চাই বা রাখতে হয়, তাহলে এটাকে উপর থেকে একটা শেড দিতে হবে এবং সেটা একটা ভারী শেড স্টিলের, যার প্রেক্ষাপটে রোদ বৃষ্টি ঝড় থেকে যেন মমিন মসজিদ রক্ষা পায়। এবং লবণাক্ত আবহাওয়া, লবণাক্ত এখানে একটা ফ্লাড এরিয়া, বন্যার পানি এসেও মমিন মসজিদের নামাজের জায়গাটা পর্যন্ত তলিয়ে ফেলে। তো এটা যদি অনবরত করতে থাকে তাহলে আমাদের অচিরেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই মমিন মসজিদকে পৌঁছিয়ে দিতে পারবো না। সেক্ষেত্রে একটি মমিন মসজিদ ভূমিতল থেকে একটু জাগিয়ে উপরে দিতে হবে। দুই হচ্ছে মমিন মসজিদের এই যতটুকু জায়গা নামাজের স্থান, সেই জায়গাটার উপর থেকে একটা শেড দিতে হবে যাতে করে মুসল্লিরা নামাজও পড়তে পারে এবং যারা পর্যটকরা আসে, যারা বিভিন্ন ধরনের ছবি তুলবে, হ্যাঁ সেক্ষেত্রে ছবি তুলতেও যেন পারে। এটা করা আমাদের কাছে জন্য একান্ত জরুরি। আমরা চাই যে অন্তত চতুর্দিকে এই জায়গাটা একটা এসির ভিতর শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে যেন মমিন মসজিদ রাখা হয়, যেমনটা রাখা হয়েছে মোগল আমলের খাট পালঙ্ক জাতীয় জাদুঘরে। কারণ এটা যদি শীততাপ নিয়ন্ত্রিত ভিতর থাকে তাহলে এর কাঠের ফাইবারগুলো সতেজ থাকে, আর না হলে এটা অচিরেই ধ্বংস হয়ে যাবে বলে মনে হয়। এবং এই মমিন মসজিদকে কেন্দ্র করে এখানে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে এই অত্র অঞ্চলের শত শত বছরের ইতিহাস এবং মমিন মসজিদ সহ সমস্ত কিছু এখানে লটকানো থাকবে এবং দর্শকরা দেখবে এবং মমিন মসজিদের সাথে তাল মিলিয়ে তার মমিন মসজিদকে দর্শন করে এবং এলাকাকে জানাশোনা হবে। এবং আমাদের রাস্তাঘাট, অর্থাৎ মমিন মসজিদকে কেন্দ্র করে যদি তার সংলগ্ন রাস্তা সুন্দর না হয় তাহলে তো দূর দূরান্তের সেই পর্যটকরা এখানে ইজিলি আসতে চাবে না, তাদের কাছে এটা একটা বোরিং লাগবে। তো সেক্ষেত্রে সংলগ্ন রাস্তাগুলো অনতিবিলম্বে পিচ ঢালাই করা দরকার। আর একটা দরকার হচ্ছে মমিন মসজিদের ছবি বাংলাদেশের মুদ্রায় মুদ্রিত হওয়া। এটা যদি হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মসজিদের ছবি দেখে বিভিন্ন এক্সচেঞ্জ অফিসে এই মসজিদটা দেখবে এবং তা থেকে আমাদের পর্যটকের সংখ্যা বাড়বে। প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করা হবে। ইতিমধ্যেই বাংলাদেশের মুদ্রায় যেমন আছে, মুদ্রায় আপনাদের বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ আছে, তারপরে বাইতুল মোকাররম মসজিদ আছে, টাঙ্গাইলের আতিয়া মসজিদ আছে, রাজশাহীর বাঘা মসজিদ আছে, দিনাজপুরের কান্তজির মন্দির আছে। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি যে এটা যেন বাংলাদেশ গভর্নর আমাদের এই টাকায় মুদ্রিত করে। এছাড়া পাঠ্যপুস্তকে যেন আসে, তাহলেও মানুষ জানতে পারবে। অর্থাৎ এটাকে প্রকাশ করার জন্য যে মাধ্যম, যে ওয়েটাই থাকুক না কেন, সেই জায়গায় যদি যথাস্থানে পৌঁছে তাহলে আশা করি আমাদের পিরোজপুরের এই একমাত্র কাঠের মসজিদ, বাংলাদেশের একমাত্র কাঠের মসজিদ, আশা করি বিশ্ব দরবারে পৌঁছে যাবে এবং সবাই আসবে এবং বাংলাদেশের পর্যটন খাত সমৃদ্ধ হবে, এলাকার জীবিকায়নও হবে। স্থানীয় লোকেরা নিজেদের পণ্য বিক্রি করতে পারবে পর্যটকদের কাছে, এদিকেও তারা সমৃদ্ধ হবে অর্থনৈতিকভাবে। ধন্যবাদ। সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যিনি এই মঠবাড়িয়ারই সন্তান, তার সাথে দেখা হয়ে গেছে অলৌকিকভাবে। তিনি এই মসজিদ দেখতে এসেছেন। আপনি কীরকম দেখলেন এবং এখানে কতবার আসা হয়েছে আপনার? আমার আগেও একবার আসছিলাম আর আজকের আসছি, তো আসার পর অনুভূতি অনেক ভালো। মানে আগের থেকে একটু যদিও পুরনো হয়ে গেছে, কারণ এটা আগে যখন একবার আসছিলাম তখন দেখছিলাম আরেকটু সুন্দর। তো আসার পর দেখি এই জায়গায় আরও অন্যান্য অনেক স্টুডেন্ট আসছে, তাছাড়া অন্যান্য যারা ভ্রমণ প্রিপারেশু আছে তারাও আসছে, তো অনেক ভালো লাগছে। আচ্ছা, এখানে কি দেখলেন এবং এই মসজিদ সম্পর্কে কি জানলেন এবং কেমন লাগছে আপনার? মমিন মসজিদ একটি ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনা, আমাদের দক্ষিণ এশিয়ার একটা অন্যতম ঐতিহ্য। এটার বিশেষত্ব হচ্ছে পুরোটাই কাঠের তৈরি এই মসজিদ, কোনো পেরেক ব্যবহার করা হয়নি এই মসজিদের জোড়া দেওয়ার জন্য। কাঠগুলো জোড়া দেওয়ার জন্য যেহেতু কোনো পেরেক ব্যবহার হয়নি, এটা এই জন্য অবশ্যই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি মসজিদ।
এইখানে এসে অনুভূতির কথা যদি বলি, চমৎকার অনুভূতি। এরকম একটা স্থাপনা দেখতে পেয়ে, বিশেষ করে এত কাছাকাছি আমাদের বরিশালের, দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে সামনের দিকটা, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এই, এবং এই সাইড দেখেন কি সুন্দর করে সাজানো, সুন্দর করে সাজানো এবং সাজিয়ে বানানো। আর এই হচ্ছে যিনি এই মমিন, যিনি এই মসজিদটি তৈরি করেছেন, সেই তার যে কবরস্থান, তার কবরস্থান হচ্ছে এই। দেখেন এই হচ্ছে তার কবরস্থান বান্দানো, মসজিদেরই পাশে তার এই কবরস্থান। কবি নজরুলের যেই কবিতা আছে সেরকমই একটি, দেখেন এইখানে তার কবরস্থান রয়েছে, এবং তার এই পাশেই তার যে বানানো মসজিদ, কাঠের যে মসজিদ, এখনও অক্ষত অবস্থায় কিন্তু রয়েছে। তো দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সোহাগ হাফিজ। তো আবারও আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।